কে ওখানে? পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। চারপাশে ভুতুরে পরিবেশ, গা ছমছমে ব্যাপার। হঠাৎ কোথা থেকে যেন হাড় চিবানোর শব্দ ভেসে আসে। কে শব্দ করছে? হঠাৎ সামনে তাকাতেই দেখতে পেল তার হাতে থাকা মাছটির মাথা ঝুলছে, বাকি অংশটুকু নেই। শিমুলপুর একটি সুন্দর ছোট্ট গ্রাম, কিন্তু মানুষজন শিমুলপুরের নাম শুনতেই ভয়ে আঁতকে ওঠে। কারণ সেই শিমুলপুরের একটি বটগাছ। লোকে মুখে শোনা যায় সেই বটগাছে নাকি ভূতের বাস। শিমুলপুরে নতুন একটি পরিবার এসেছে। পরিবারের কর্তা সুলতান শিমুলপুর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর। এটা নতুন জায়গা, বাচ্চাকে বের হতে দিও না। আর হ্যাঁ, আমি না আসা পর্যন্ত তুমিও বের হবে না। সুলতান সাহেব তার কাছে প্রথম দিনেই একটি কেস নিয়ে বেরিয়ে পড়লেন। কেউ একজন নাকি গ্রামের সেই বটগাছটায় আত্মহত্যা করেছে। সুলতান সাহেব অফিস থেকে একটি মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়লেন, তার সাথে একজন কনস্টেবল। স্যার, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত? না না না, আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না। কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে কেন? না স্যার, আসলে যে বটগাছের সাথে আত্মহত্যার ইনভেস্টিগেশনে আমরা যাচ্ছি, ওইখানে এর আগেও অনেক আত্মহত্যা করা লাশ পাওয়া গেছে। কি বলছো সেলিম? তার মানে এটাই প্রথম ঘটনা নয়? না স্যার, এরকম কয়েক বছর ধরে হয়ে আসছে। গ্রামের সবাই বটগাছকে অনেক ভয় পায়। সবার ভাবনা এসব বটগাছে থাকা ভূতের কাণ্ড। আরে ওসব নয়, ভূত প্রেত বলতে কিছু নেই। এরপর দুজনেই বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালেন। আশেপাশে কাউকেই দেখতে পেলেন না। তো সেলিম সাহেব, যে লাশটি ঝুলছে উনি কি কাল এই পথ দিয়ে গিয়েছিলেন? তাই তো শুনলাম স্যার। কেন? সে জানতো না এই জায়গা দিয়ে যাওয়া নিষেধ? ছেলেটা শফিক চাচার মেয়ের জামাই। সপ্তাহখানেক আগে বিয়ে হয়েছে। কাল নাকি শ্বশুর বাড়ি যাচ্ছিল এই পথ ধরে। বুঝলাম। সুলতান বাইকের পাশে দাঁড়িয়ে গাছে ঝুলে থাকা লাশটিকে দেখছিলেন। হঠাৎ তার চোখ বাইকের লুকিং গ্লাসে পড়তেই দেখতে পেলেন একজন লোক দূর থেকে তাদের উপর নজর রাখছে। সুলতান সেদিকে তাকাতেই লোকটি আড়ালে চলে যায়। কিন্তু আমার একটা বিষয় বড় অদ্ভুত লাগলো জানো তো। যে স্থানে এমন ঘটনা ঘটে সেই স্থানে মানুষের ভিড় জমে যায়। এখানে তো আশেপাশে কোনো মানুষের চিহ্নটুকু নেই। আপনাকে তো বলেছিলাম স্যার, এই বটগাছের নিচ দিয়ে কেউ একলা ভুলবশত যায়, এরপর তিনি যে কোনো ভাবেই এই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকে। এই যে নমুনা তো নিজের চোখেই দেখলেন। আমারও সব একদমই বিশ্বাস হয় না। আমার মনে হয় সম্পূর্ণটাই কারো কারসাজি। আমি বলতে পারবো না স্যার, কিন্তু এর আগে যতগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে, আমি ভয়ে এই গাছের সীমানায় আসিনি। আজ আপনার সাথে এসেছি। তুমি আসনি, অন্য পুলিশরা তো এসেছে তাই না? তাদের কি কোনো ক্ষতি হয়েছে? কই, কখনো শুনিনি তো যে কোনো পুলিশ এই গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। হ্যাঁ বুঝলাম, কিছু একটা ঘটেছে লুকোচক্ষের আড়ালে। ও হতে পারে স্যার, কিন্তু আমার এসবে অনেক ভয়। বাড়িতে এক ছোট্ট কন্যা শিশু ও স্ত্রী নিয়ে থাকি। কনস্টেবলের আর কতই বা বেতন হবে, বুঝতেই তো পারছেন। আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার পরিবার একদম পথে বসে যাবে। পরিবারের কথা শুনে সুলতানের মুখে একটা চিন্তার ভাঁজ দেখা গেল। স্ত্রী সন্তানকে রেখে এসেছে, তারা ঠিক আছে তো? এইসব ভাবতে ভাবতে সেলিমকে বলল, ভয় পেও না, আমি যখন এসেছি এই আত্মহত্যার রহস্য আমি উদ্ঘাটন করেই ছাড়ব। হ্যালো, শিমুলপুর হসপিটাল? শিমুলপুর বটতলায় একটা লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। একটা অ্যাম্বুলেন্স দ্রুত পাঠিয়ে দিন। আমি শিমুলপুর থানা থেকে একজন কনস্টেবল বলছি। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে
ময়নাতদন্তের জন্য লাশটিকে নিয়ে চলে যায়। আচ্ছা, চারপাশটা একটু ভালো করে দেখুন, যদি কোনো এভিডেন্স পাওয়া যায়। স্যার, এটা খুন না। চলেন স্যার, আমরা এখান থেকে কেটে পড়ি। ভয় পেও না, এত আমি আছি তো, ওসব ভূতপ্রেত কিছু না। কিছু দূরে একটা বাঁশের বেড়া দেওয়া জায়গা, সেখানে লাল রং দিয়ে লেখা ভেতরে প্রবেশ নিষেধ। ওই জায়গাটা কি? লাল রং দিয়ে যেতে নিষেধ করা হয়েছে কেন? ওইটা গ্রামের নিষিদ্ধ জায়গা। এই বটগাছ ও এর পেছনের জায়গাগুলো খুব ভুতুরে। আর ওই লাল রংটা স্যার, ওইটা রক্ত, রক্ত। ভূত ওইভাবে না যাওয়ার জন্য সংকেত দিয়ে রেখেছে। চলো, আমি আর তুমি আজ যাই, গিয়ে ভূত বাবাজির সাথে সাক্ষাৎ করে আসি। স্যার, আপনি নতুন এসেছেন, এসবে জড়ানোর কোনো দরকার নেই। সেলিমের জোরাজুরিতে সুলতান থানায় ফিরে গেল, কিন্তু এই সব দেখে তার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো। রাতে খাওয়ার সময় সুলতানকে বেশ চিন্তিত লাগছিল। কি হয়েছে আপনার? না না, কি হবে? কিছু তো অবশ্যই হয়েছে। আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। অফিসে কিছু হয়েছে? না গো, তেমন কিছু হয়নি। তোমাদের আজ প্রথম দিন কেমন গেল? আজ তো এক অদ্ভুত ঘটনা ঘটেছে। কেন, কি হয়েছে আবার? পিকু বারান্দায় বসে খেলছিল, তখন হুট করে একটা রক্তমাখা পুতুল বারান্দায় কোথা থেকে যেন আসলো। পিকু বারান্দায় বসে তার প্রিয় গাড়িটি নিয়ে খেলছিল। ঠিক তখনই বারান্দা থেকে একটি রক্তমাখা পুতুল ছুঁড়ে মারল কেউ। তারপর কি হয়েছে? কই সেই পুতুল? নিয়ে আসো তো। আচ্ছা, আমি নিয়ে আসছি। এরপর রেনু বেগম পুতুলটি নিয়ে আসলো। সুলতান পুতুলটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। এমন সময় খেয়াল করলো সেখানে একটা চিরকুট আছে। নিজের ভালো চাইলে চলে যায় এখান থেকে। পুতুলের চিরকুটটা দেখে সুলতানের ওই বাঁশে ঘেরা জায়গাটার কথা মাথায় আসলো, কিন্তু সে কিছুই বলল না। রেনু, এইসব কিছু না, ভয় পেও না তো। আর এটা রক্ত না, রং। ঠিক আছে, কিন্তু প্রথম দিনে এমন কিছু ভালো ঠেকছে না আমার ঠিক। চিন্তা করো না এত, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়লে একবার সেখানে গিয়ে আমাকে দেখে আসতে হবে। যাক, সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমি বের হই। সেই বটগাছের পেছনে বাঁশে ঘেরা জায়গাটায় কি আছে সেটা দেখার জন্য সুলতান বাড়ি থেকে রওনা হলো। কি ব্যাপার? যেখানে একটা মানুষের পা পর্যন্ত পড়ে না, সেখানে হাসির শব্দ। কিছুটা ভয় পেয়ে গেল সে, কিন্তু পিছু হটল না। শব্দটা বাঁশের বেড়ার ওপাশ থেকে আসছে। সে বাঁশের বেড়ার ফাঁকা অংশ দিয়ে দেখতে পেল ভেতরে আগুন জ্বলছে। আগুনের চারপাশে কিছু মানুষ বসে আছে। সুলতান সব কথা কান পেতে শুনে নিল। তার আর কিছুই বুঝতে বাকি রইল না এখানে কি চলছে। এমন সময় পায়ের আওয়াজ পেয়ে সে সেখান থেকে সরে পড়ল। পরদিন সকালে শিপন নামের সেই ছেলেটা সুলতানের বাসায় এসেছে। সুলতান স্যার আছেন? বাড়ি আছেন স্যার? ডাক শুনে বাইরে এসে শিপনকে দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। এটা আপনার না? হ্যাঁ, আমার। আপনার ছেলে ভারী মিষ্টি, কিন্তু লুকিয়ে তো সবই দেখে ফেলেছেন। যদি মুখটা বন্ধ রাখেন তাহলে টাকার অভাব হবে না, আর যদি মুখ খোলেন তো লাশের অভাব হবে না। আমাকে হুমকি দিচ্ছ? আমি ওইসব ভয়টই পাই না। আর হ্যাঁ, আমি লুভিও না। আপনার ভালোর জন্যই বললাম। আর গ্রামে যখন আমার ওস্তাদের বোন গলায় দড়ি দিয়েছিল, সবাই দেখেও তাকে বাঁচায়নি। এতে কি হয়েছে? তাই বলে কি গ্রামের নিরীহ মানুষদের মারতে হবে?
এত উত্তর দিতে পারবো না। গ্রামের সবাই ভাবে সেখানে ভূতের রাস্তা না, আর সেটাই ভাববে। সারা জীবন ওদের চোখের আড়ালে আমরা এসব করে যাব, কেউ কিছুই করতে পারবে না। সুলতান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শিপন চলে গেল। এত বড় ভুলটা কি করে করলাম আমি? ব্যাগটা কখন পড়ে গেল? খেয়ালই ছিল না। না, আর দেরি করা যাবে না, যা করার আজ রাতেই করতে হবে। সেলিম, গ্রামের প্রত্যেককে ওই গাছতলায় ডাকো। কি বলছেন স্যার? যা বলছি সেটাই করো। গ্রামের প্রত্যেকে যেন সেখানে উপস্থিত থাকে। গ্রামের সবাই ভয় পায় ওই বটগাছকে, কেউ আসবে না। সবাইকে জানিয়ে দাও, সবার সেখানে আসা বাধ্যতামূলক। যদি কেউ না আসে তাহলে তাকে 20,000 টাকা জরিমানা দিতে হবে। সেলিম তার মতলব কিছুতেই বুঝতে পারল না। কি করতে চাইছে সে? সুলতানের কথা মতো গ্রামবাসীকে সেই বটতলায় হাজির করা হলো। সবাই খুব ভয়ে ভয়ে সেই গাছতলায় এসে জড়ো হয়েছে। আজ আপনাদেরকে অনেক বড় একটা সত্যি সম্পর্কে জানাবো। কি সত্যি? কেন এখানে এসে জানানো লাগবে? এই ভুতুরে জায়গায় আমাদের কি প্রাণের মায়া নাই? কিচ্ছু হবে না, আপনারা শান্ত হন। এরপর কিছুক্ষণ থেমে নিজের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে। আমি কাল রাতে এখানে এসেছিলাম, আর আমার ফোনে একটা ভিডিও রেকর্ড করি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। ওস্তাদ, শুনলাম নতুন ওসি আইছে, অনেক সাহসী। আরে কত সাহস আমরা টাকা দিয়ে কিনে নিলাম। আচ্ছা যা, বটগাছের নিচে পাহারা দে গিয়ে যারে দেখবি তারে মেরে ঝুলিয়ে দিবি, কোনো রিস্ক রাখা যাবে না। আচ্ছা ওস্তাদ। আর এই যে এইখানে 1,000 টিয়াবা আছে, কাল এইগুলো রাতে ডেলিভারি হবে। আচ্ছা ওস্তাদ, ওই কাজটা আমি সাইরা ফেলবো নে। তদন্তের জন্য যখন সে এসেছিল তখন বেড়ার ফাঁকা অংশ দিয়ে সবকিছু রেকর্ড করে নেয়। গ্রামবাসী এসব দৃশ্য দেখে অবাক হয়ে যায়। হাই হাই, সব ভুয়া! তাহলে তাহলে মানুষ মারা যায় কিভাবে? এখানে যদি কোনো ভূত না থাকে, আত্মহত্যা কেন করে? কেউ আত্মহত্যা করে না। যে রাতের বেলায় এদিক দিয়ে যায় সে যদি কিছু দেখে ফেলে তাহলে এই মাদক চোরা কারবারিরা তাকে মেরে এই গাছের সাথে ঝুলিয়ে দেয়। এজন্যই থানার অন্য পুলিশদের কিছু হয় না। বাকি পুলিশদের অনেক টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছিল। এমনকি আজকে সকালে আমাকেও অনেক টাকা অফার করা হয়েছিল। এই জায়গাটায় ভয়ে যেন কেউ না আসে, তাই গ্রামবাসীকে ভূতের ভয় দেখিয়ে এই স্থান দিয়ে যাওয়া থেকে বিরত রাখা হতো। এই ব্যাপার, এই সবাই চল, ওই বাঁশের বেড়া এখনই আমরা ভাঙবো। আমাদের বোকা বানিয়ে গ্রামের এক এক করে মানুষ মারা। এরপর গ্রামবাসীরা সেই জায়গাটিকে গুড়িয়ে দেয় আর সকল মাদক কারবারিকে সুলতান হেফাজতে নিয়ে নেয়।